ইতিমধ্যে ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে, তদন্ত শুরু হয়েছে, এমনটা এভিয়েশনের তরফ থেকে বলা হচ্ছে। এই তদন্ত কতটা জরুরি এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেন? দেখুন, অজিত পাওয়ারের মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। যেভাবে বিমানের এই পরিণতি হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও যথাযথ তদন্তের দাবি করেছেন, আমরাও যথাযথ তদন্তের দাবি করছি। তার কারণ হচ্ছে ঘটনাক্রম, ক্রোনোলজি যদি দেখা যায় তাহলে দেখা যাবে যে গুজরাট বিষয়ক যে স্পর্শকাতর মামলা, তার রায় দেওয়ার আগে বিচারক যিনি ছিলেন তার একটা রহস্যময় আচমকা একটা মৃত্যু হয়েছিল। হতেই পারে সেটা কি কারণ ছিল। এরপরে আমাদের সেনাপ্রধান, তার কপ্টার ক্র্যাশ করলো। ফলে এই ধরনের, আবার গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আবার অনেকে বিরোধী ছিলেন, তিনি বিমান দুর্ঘটনায় মারা গেলেন। আবার অজিত পাওয়ার, যিনি নাকি আবার বিজেপি জোট ছেড়ে মহাগঠবন্ধনে বিজেপি বিরোধী শিবিরে চলে আসছেন বলে একটা খবর ছড়িয়েছিল। তো এই সময় ফলে একটা যথাযথ তদন্তের দাবি। এটা নিয়ে তো કોઈ নির্দিষ্ট অমুক এই করেছে বা অমুক হয়েছে এই কথা কেউ বলছে না, কিন্তু যেহেতু পরপর এই ধরনের কিছু ঘটনা ঘটে আছে, ফলে যথাযথ তদন্তের একটা দাবি উঠেছে। এবং কিছুদিন আগে অজিত পাওয়ার বলেছিলেন যে একটা 100 কোটি টাকার দুর্নীতির সমস্ত কাগজ তার কাছে আছে। তারপরেই তার এই ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের অধীনে এই তদন্ত চেয়েছেন, কিন্তু শরদ পাওয়ার তাতে এই নিয়ে কোনো মন্তব্য না, কিছু বলবো না। সব ব্যাপারেই আমাদের পক্ষে তৃণমূলের বক্তব্য, প্রত্যেকে কে কি বললো রাখতে হবে তার কোনো মানে নেই। সার্বিকভাবে এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যা পারিপার্শ্বিক চালচিত্র ছিল, যা যা ঘটনাক্রম, এবং সর্বশেষ কিছু ইঙ্গিতবাহী যে ইনি ছাড়তে পারেন, উনি আরো কিছু জিনিস পেতে পারেন, এরকম একটা কিছু ব্যাপার যখন চলছিল, সেই পরিপ্রেক্ষিতে যখন ঘটনা ঘটেছে তার যথাযথ তদন্ত দাবি করা হয়েছে। দেখুন, মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদক, তিনি নাকি কোন হোটেলে গিয়ে, যেখানে আবার বিজেপির নেতারা সব ওঠেন, বিজেপির নেতারা থাকেন, বিজেপির নেতারা বৈঠক করেন, খাওয়া দাওয়া করেন, সেখানে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেছেন মোহাম্মদ সেলিম। তো মোহাম্মদ সেলিমের আচরণ রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এখন হোটেলে হোটেলে ঘুরে বেড়াবার সংস্কৃতিতে গিয়ে সিপিএম দাঁড়িয়েছে। তো মুরদ নেই। 34 বছর নাকি ক্ষমতায় ছিল। সিপিএম তো একা লড়ে না, বামফ্রন্ট অনেকগুলো দল মিলে লড়ে। তো বামফ্রন্টের মুরদ নেই এই মোহাম্মদ সেলিমের নেতৃত্বে 294টা সিট লড়ার। কখনো কংগ্রেসের পায়ে ধরতে যায়, কংগ্রেসকে এসো 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 এসো, কখনো নওশাদ সিদ্দিকীর পায়ে ধরে। এখন হোটেলে গিয়ে হুমায়ুন কবিরের সঙ্গে, আবার শুনলাম নাকি বলেছেন মন বুঝতে গেছিলেন। ও তো প্রথম প্রেমে পড়লে হয়, মন দিল না বধু, এরকম গাইতে গাইতে চলে গেছে মোহাম্মদ সেলিম হোটেলে। তো এখন এটা সম্পূর্ণ সিপিএম, যারা নীতি কথা বলে, বড় বড় কথা বলে, ঘুরে দাঁড়ানোর কথা বলে, তো তাদের কাছে কত বড় লজ্জা। আমরা এসব নিয়ে ভাবছিও না, কি কার সঙ্গে বৈঠকে বসছে, তার চায়ের দাম কে দিচ্ছে, ও তারা বুঝবে। তৃণমূল কংগ্রেস উন্নয়ন, সম্প্রীতি, সংহতির উপর দাঁড়িয়ে বিপুল ভাবে জিতে আসতে চলেছে। তাই দেখে এই দিশাহীন শূন্য পাওয়া পার্টি পাগল হয়ে গেছে। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই কতটা প্রস্তুত, প্রশ্নের উত্তর না মিললেও সিদ্ধান্ত নয় সিপিএম সূত্রপত্র সেটা হচ্ছে 20 জন বিধায়ক হুমায়ুন কবির মিমের কর্তার সঙ্গে হায়দ্রাবাদে দেখা করতে যাচ্ছে। অনেকে বলছেন যে সিপিএম বলেছে এসছে হুমায়ুন কবিরকে। দেখুন, আমরা একটা জিনিস পরিষ্কার, একটা জিনিস বলি, যে তৃণমূল কংগ্রেস লড়ছে, মানুষের সমর্থনে জিততে চলেছে। চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার হবে। এবার যে সমস্ত টুকরো টুকরো অতৃপ্ত আত্মারা রয়েছে, তো তারা পাগলের মতো ছোটাছুটি করছে। তো কেউ, সবাই চাইছে, সবাই জানে তৃণমূল আসছে এবং কারুর একার ক্ষমতা নেই। লড়াই করা, জেতা ফেতা পরের কথা, লড়াই করা। ভাবতে পারেন সিপিএম এত বড় বড় কথা বলে, তাদের নতুন প্রজন্মের কয়েকজনকে দেখি, তাদের সব কি নাম, সব ভয়ঙ্কর, আগুন পাখি, সাবমেরিন, এসব নানা রকম নাম তাদের। হ্যাঁ, তো তাদের মুরদ নেই 294টা সিটে লড়ার। তারা এর বাড়ি ছুটছে, ওর বাড়ি ছুটছে, এবং তার সঙ্গে নীতি, আদর্শ, এগুলোর কোনো সম্পর্ক নেই।
হুমায়ুন কবির তিনি কোণঠাসা অবস্থায় আছেন, তিনি দোকান খুলে বসে আছেন, তার দোকানে যে আসবে তিনি তারটা সামলাচ্ছেন। কিন্তু এখানে এই যে সিপিএম বড় বড় কথা, মার্ক্সবাদী থেকে হুমায়ুনবাদী হয়ে গেল মোহাম্মদ সেলিম, তো তার থেকে এটা বোঝা যাচ্ছে যে কত বড় দিশাহীন, পায়ের তলায় জমিনে মন বুঝতে গেছে। বলছে আমি মন বুঝতে গেছি, মন দিল না বধু। তো বলে যতগুলো সমস্ত ওই অতৃপ্ত আত্মা আছে সেগুলো বলছে এসো একবার হাতে হাত ধরি, ওগুলো নিয়ে আমরা ভেবে কি করব, আমরা বিপুল ভাবে জিততে চলেছি। দাদা তাহলে এখানেই বলুন যে 20 জন বিধায়ককে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তিনি তো মিছিল করতে চেয়েছিলেন, কিন্তু যেটা অভিযোগ উঠছে যে কলকাতা পুলিশ তাকে পারমিশন দিল না। না, যে জায়গায় মিছিল করতে চেয়েছিলেন সেই জায়গায় যদি প্রবল যানজটের কারণ ঘটে বা ওখানে সমস্যা তৈরি হয়, সেটা তো প্রশাসনিক বিষয়, এ নিয়ে রাজনৈতিক মন্তব্য করবো না। প্রচুর মিটিং মিছিল হচ্ছে। যে সময় আগুনটা লেগেছে, যে সময় অগ্নিকাণ্ডটা ঘটেছে, দুর্ভাগ্যজনক, যখন আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস থেকে শুরু করে আমাদের সমস্ত ওখানকার জনপ্রতিনিধিরা, দমকল, পুলিশ, প্রশাসন সবাই যখন উদ্ধারে ব্যস্ত, তখন তো বিজেপির এই নেতারা অন্ডালে গিয়ে নতুন যে ছেলেটি সভাপতি হয়েছে তাকে মুখ দেখাবার জন্য সব ফুলের তোড়া নিয়ে ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। 3 দিন বাদে মনে পড়েছে যে রাস্তা আটকে মিছিল করা উচিত। ওখানে তো মুখ দেখাবার রাজনীতি করতে গেছিল, তখন মনে হয়নি যে একবার ছুটে যাই স্পটটায়। আজকে মনে পড়েছে রাস্তাটা আটকানো উচিত। তো তিনি এটা অভিযোগ করছেন যে ওইখানে তিনি যাবেন বলেই তার আগে থেকে ওই আইপিসি 144 দ্বারা। তখন যে জায়গাটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে আছে, সেখানে উদ্ধারের কাজ চলছে, তো সেখানে প্রশাসন যেটা সুবিধা হওয়ার তো সেগুলো করে, মানে যেটা কাজে উদ্ধার কাজের সুবিধা হবে সেই কাজ করেছে। উদ্ধার কাজের অসুবিধা হবে এমন তো কোনো কাজ ওখানে তিনি করা সম্ভব না। তো জানো ওনার যাওয়ার অভ্যাস আছে, একবার গেছিলেন তো, কারা সব গেছিল না ওই নবান্নর সামনে কি করবে বলে, তো হাইকোর্ট তো বলে দিয়েছিলেন যে অনেক দূরে গিয়ে কি সব করতে। তো যেখানে গেছেন। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মান্তিক ঘটনা, এবং সেখানে পুরোদস্তুর দমকল, পুলিশ, প্রশাসন, ফরেনসিক পুরো কাজ করছে ওখানে। এবং সেখানে যে ডেকোরেটরের গুদাম থেকে আগুন লাগে এবং তারপর সেটা একটা মোমো কারখানায় এসে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে, গ্রেফতার শুরু হয়েছে। যাদের গাফিলতি বা অন্যায়, তারা নিশ্চিতভাবে সমস্তভাবেই পুলিশ সেটা করবে। আমরা এটা নিয়ে এখন রাজনীতি করছি না। তাহলে আপনারা যখন গোয়ার নাইট ক্লাবে, শুভেন্দু অধিকারী যান না, গোয়ার নাইট ক্লাবে মিছিল করতে গেলেন না কেন? গোয়ার নাইট ক্লাবে ওরকম একটা জমজমাট পরিস্থিতিতে 40-50 জনের ভয়ঙ্কর একটা পরিণতি হয়ে গেল, শতাধিক লোকের ক্ষতি হয়ে গেল, তো তখন তো দেখা যায়নি বিজেপি নেতাদের। দাদা এসআইআর আতঙ্কে এবার মৃত্যু পোলবার রাজহাটে, এবং যেটা জানা যাচ্ছে যে 30শে জানুয়ারি ওই ব্যক্তির শুনানি ছিল, তাদের শুনানিতে ডাক এসেছিল। এসআইআর এর মৃত্যুর মিছিল এই রাজ্যের ঘাড়ে চাপিয়ে দিয়েছে বিজেপির নির্দেশে নির্বাচন কমিশন। একদিকে বৈধ নাগরিক যারা, তারা আতঙ্কে, উত্তেজনায় মারা যাচ্ছেন, উদ্বেগে, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। অন্যদিকে বিএলও যারা আছেন তারাও নানা ধরনের সমস্যায় পড়ছেন, কেউ আত্মহত্যা করছেন, কেউ মারা যাচ্ছেন অসুস্থ হয়ে। এগুলো সমস্তটাই মৃত্যুর মিছিলের জন্য সম্পূর্ণভাবে দায়ী নির্বাচন কমিশন এবং বকলমে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, বুঝবে এবার এরা কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায় কি এসআইআর কে সামনে রেখে বিরোধী জোটের মুখ হয়ে উঠতে চলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বিজেপির বিরুদ্ধে, বিজেপি বিরোধী শক্তির মুখ, এবং সেটা হাতে কলমে নির্বাচনের ফলাফলে পরীক্ষিত সত্য যে মমতা বন্দ্যোপাধ্যায়ই সারা দেশে বিজেপি বিরোধী মুখ। এই যে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, বিহার, এই যে ভোটার লিস্টে কারচুপি, এটা যদি কংগ্রেস বা অন্য দলগুলো রুখতে পারতো, তাহলে বিজেপি ওখানে সরকার করতে পারতো না। এটা আটকেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় প্রথম থেকে বিজেপির চক্রান্ত ফাঁস করে লড়ছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে দীর্ঘদিন ধরেই বিজেপিকে আটকে দিয়েছেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা দেশে বিজেপি বিরোধী শক্তির কার্যকরী, এফেক্টিভ মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। আইএসএফ এ ভোট দিলে মিলবে না মমতা ব্যানার্জি দেওয়ার ঘর, প্রকাশ্যে সভা থেকে হুঁশিয়ারি ক্যানিকপুরের তৃণমূলের বিধায়ক সভাপতি। দেখুন, শপথ কি বলেছেন আমি তার উপর কোনো মন্তব্য করতে চাই না। ব্যাপারটা তো এরকমও হতে পারে, উনি হয়তো এইভাবে বলছেন। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে চলি, যে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্কিমগুলি আছে, এটা
জাতি ধর্ম দেখে হয় না, দল দেখে হয় না, সকলকে দেয়া হয়, প্রত্যেককে দেওয়া হয়। যে কারণে তৃণমূলের ভোট ক্রমশ বাড়ছে। মানে একটা ভোটে হয়তো তৃণমূলকে দেননি, পরবর্তীকালে সেগুলো পেয়েছেন, খুশি হয়েছেন, আবার তৃণমূলকে ভোট দিচ্ছেন। আবার তার এরকম একটা ব্যাখ্যা হতে পারে, যে কোনো বিধায়ক আবেদন করতেই পারেন যে আপনি যদি এত সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের থেকে পান, তাহলে অন্য জায়গায় ভোট দেবেন কেন? এই নিয়ে অপব্যাখ্যার কোনো কারণ নেই। কেন লক্ষ্মীর ভান্ডারের টাকা 2 সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট করা হাইকোর্টের পূর্ব মেদিনীপুরের ময়নার বাচ্চা গ্রাম পঞ্চায়েতের প্রায় 7,000 মহিলার লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া বন্ধ রাখার অভিযোগ। দেখুন, লক্ষ্মীর ভান্ডারটাই মমতা বন্দ্যোপাধ্যায় চালু করা। তখন তো এই বিজেপি থেকে আরম্ভ করে সবাই বলেছিল মা বোনেরা ভিক্ষা চাইছে কেন, বোঝেনি প্রবলেমটা সমাজে কোথায় এবং কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা চালু করেছেন। এখন সারা দেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করে চালু হচ্ছে। ফলে এখন কোথায়, কোন এলাকায়, কোন প্রশাসনিক কারণে কোথায় দেরি হয়েছে, তার উপর দাঁড়িয়ে এত বড় বড় কথা বলার বিরোধী দলগুলো, এগুলো কোনো জাস্টিফিকেশন। বিধানসভা ভোটের আগে বেশ কিছু রেলপথের সূচনা করছে বিজেপি। দেখুন, হঠাৎ রেলপথ নিয়ে 2-4টে রেল ঘোষণা করা, রেল শুরু করা, এইসব শুরু করেছে বিজেপি। কাদের রেল দেখাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রেল বিপ্লব যদি কেউ করে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। বাংলায় প্রথম রেলের কিছু কাজ তিনি করেছিলেন ABA বরকত গনি খান চৌধুরী। আর পরে সামগ্রিক উত্তর থেকে দক্ষিণবঙ্গ, বাংলার প্রত্যেকটা জেলাকে ধরে নতুন ট্রেন, নতুন রুট, নতুন লাইন, দীঘা তমলুক। আজকে যে দীঘা অব্দি ট্রেন যাচ্ছে, কার করা? মমতা ব্যানার্জির করা। একলাখি বালুরঘাট, উত্তরবঙ্গ থেকে একের পর এক, মানে কাঞ্চনজঙ্ঘা থেকে, এই শতাব্দী থেকে একের পর এক ট্রেন, সেগুলো করেছেন। এদিকের পশ্চিমের দিকের জেলাগুলি থেকে একের পর এক বাংলার বিভিন্ন জেলাকে জোড়া, আর ভারতবর্ষের বিভিন্ন জায়গার সঙ্গে বাংলাকে আরো বেশি করে জোড়া। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় করে গেছে। একবার 2 দফায় রেলমন্ত্রী ছিলেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়কে 3-4টে যেন রেল বিজেপি দেখাতে না যায়, বরং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে কাজ শুরু করে দিয়েছিলেন, সেটা যদি ওরা এতদিন আটকে না রাখতো, তাহলে বাংলা আরো বেশি উপকৃত হতো। বর্ধমানের গলসিতে তরুণ উদ্বোধনে দলের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মারুগোপাল দত্তের নাচের ছবি এবং ভিডিও ভাইরাল। এটা বর্ধমান পুরসভার 22 নম্বর ওয়ার্ডের নেতার উত্তর দেবেন। আচ্ছা, আর কোথাও যদি কেউ, আমি জানি না, আমি ভিডিও দেখিনি, কোনো একটা অনুষ্ঠানে কেউ নাচছেন, রাজনীতি করলে নাচা যাবে না, রাজনীতি করলে কেউ কোনো মুহূর্তে একটু মানে তার মতো করে উদযাপন করতে পারবেন না, এটা তো কোথাও লেখা নেই। তার মধ্যে শালীনতা বা যেটা আমাদের রীতি, সেইটুকু বজায় রাখলেই হলো। ফলে কারণ আমি নাচতে পারি না, তাই এবার যদি আপনি আমার সামনে নাচেন, তো আমাকে যদি কেউ নাচতে ডাকে, আমি একটু হাত পা নাড়লাম, তো সেটা কি অপরাধ না? বলছি যে বিজেপি একটা নতুন বেশ কিছু ভিডিও দিচ্ছে যে মুখ্যমন্ত্রী সভায় বা অল্প বয়সী ছাত্রছাত্রীরা যাচ্ছে, বিজেপি গোটা বিজেপি না, এরকম কোনো বিষয়ই না। কারণ ছাত্রছাত্রীদের ভুল করছে বিজেপি। ছাত্রছাত্রীদের মধ্যেও তো মুখ্যমন্ত্রীর ক্রেজ, তারা বিনামূল্যে বই পাচ্ছে, তারা স্কুল ব্যাগ, জামা, জুতো, এই যে গোটা সিস্টেমটা, আর একটু বড় হলেই কন্যাশ্রী বা সবুজ সাথীর সাইকেল। এই যে ছাত্র অবস্থা থেকে তারা তো জানেন যে এই মাতৃসমা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এতগুলো জিনিস দিচ্ছেন, তারা তো শোনে, পরিবারে শোনে, সব জায়গায় শোনে। তো ফলে তাদেরও তো মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বেঁচে থাকার লড়াইতে সব বয়সের একটু জ্ঞান হওয়ার পর থেকেই মানে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী, ভক্ত বা শ্রদ্ধা করেন, তো তার নিয়ে ওই পার্টিকুলার কয়েকটা বিজেপি আর CPM এর পরিবারের গা জ্বলবে, এর বাইরে কারোর গা জ্বলবে। আর SFI যখন ছাত্রদের বাসে করে নিয়ে যেত, SFI যখন ওই কলেজ স্ট্রিটে একটা স্কুলে বাচ্চাদের হাতে ফ্ল্যাগ লাগিয়েছিল, তখন কেমন দেখতে লাগছিল? বিজেপির জায়গায় বিজেপির যখন ছাত্রদের হাতে পতাকা ধরায়। আর এখানে জীবনের লড়াইতে ছাত্ররা অনুভব করছেন, আমার বেঁচে থাকতে আমার পরিবারের আর্থিক বোঝা কমিয়ে মুখ্যমন্ত্রী আমাকে এগুলো দিচ্ছেন, তা তিনি কাছাকাছি এসছেন, তাকে দেখতে গেছি বা তাকে সমর্থন করতে গেছি, কি দোষ আছে? একটা দিল্লি সফরটা নিয়ে আরেকটু বড় করে বলে দিন। ওখানে SIR দিল্লি সফর নিয়ে এখন বিস্তারিত কিছু বলছি। আচ্ছা, আরেকটু সেটা হচ্ছে হুমায়ুন বাবু যাচ্ছেন ইউনিয়নের সঙ্গে জোট করতে, ওখানে আবার ISF
এই যে সংখ্যালঘু ভোট ব্যাংক ঘিরে অনেকদিনই বিরোধীদের একটা টার্গেট। এরপর আবার দেখবেন মোহাম্মদ সেলিম আবার ভূগোল বই নিয়ে বসবে বাংলার, যে কোন জেলার কোন কেন্দ্রে কত পার্সেন্ট ভোট কাদের, সেই অনুযায়ী তো উনি কোথায় দাঁড়াবেন ঘুরে ঘুরে ঠিক করেন আর হারে। এরপর তো আর উনি তো ওই অঙ্ক করতে নামবেন, আমি অন রেকর্ড বলছি এটা। মোহাম্মদ সেলিম তো কাল হোটেল অব্দি গেছে, এরপর দেখবে মোহাম্মদ সেলিম ভূগোল বই নিয়ে বসছে। উনি দিয়ে আরম্ভ করবেন কোন জেলার কোন এলাকায় কত পার্সেন্ট ভোট কাদের, সেই অনুযায়ী ওনার ঠিক হবে। সেইখানে কংগ্রেসকে লাগবে, তুমি একটু বলে দাও। সেখানে নওশাদকে লাগবে, বাবা নওশাদ একটু বলে দাও। সেখানে হুমায়ুনকে লাগবে, ওগুলো সব উনি নিজে একবার অপ্রীতিকর ঘটনা বা অশান্তি ঘটে, তাহলে উদ্যোক্তাদের দায় নিতে হবে। আর সন্ধ্যে 7টার মধ্যে কারা উদ্যোক্তা তাদের নামটাও জানাতে হবে। দেখুন, আমরা একটা কথা বলি, এই যে ঘটনাটা ঘটেছে অগ্নিকাণ্ড অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু একটা দুর্ঘটনা ঘটেছে এবং সেখানে আমাদের প্রশাসন, সরকার, পুলিশ যারা ছিলেন ওখানে, দমকল বাহিনী সবাই ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারের জন্য। একটা ডেকোরেটরের গুদাম থেকে আগুন, পাশে একটি মোমোর গুদাম, খুব বাজে ঘটনা। এখন যখন ঘটনাটা ঘটলো, যখন আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস স্পটে, দমকলের গোটা বাহিনী, পুলিশের গোটা বাহিনী উদ্ধার হচ্ছে, তখন তো এই বিজেপির এই বিজেপির এই লোকগুলো অন্ডালে, ওদেরকে নতুন প্রেসিডেন্ট হয়েছে, সে আসবে বলে তাকে মুখ দেখাতে হাতে গাঁদা ফুল নিয়ে ওখানে দাঁড়িয়েছিল। তখন মানুষের কথা মনে ছিল না? উদ্ধারের গোটা কাজটা তো করেছে আমাদের প্রশাসন, এই পুলিশ, এই প্রশাসন, এই জনপ্রতিনিধিরা। তখন এরা নতুন সভাপতিকে মুখ দেখাবে বলে এয়ারপোর্টে লাইন দিয়ে দাঁড়িয়েছিল, 3 দিন বাদে মনে হয়েছে ওখানে গন্ডগোল করতে যাওয়া উচিত। ওখানে উদ্ধারের কাজ, সমস্ত ফরেন্সিকের কাজ চলছে, ব্যস্ত রাস্তা আটকে দেওয়ার পরিকল্পনা করেছিল, কোর্টে গেছিল, কোর্ট যা দেওয়ার ভরপুর দিয়েছে। যে এগুলো যখন পুলিশ বলছিল তখন তো তারা শুনতো না, এবার কোর্ট বলে দিয়েছেন যে এটা এখানে করা যাবে না, ওখানে করতে হবে, এই কন্ডিশন। এগুলো থেকে তো শিক্ষা নেওয়া উচিত, এই বিজেপি নেতারা তো শেখেই না। যখন মানুষ বিপদে, যখন একটা বিপদ ঘটছে, দুর্ভাগ্যবশত ঘটছে একটা দুর্ঘটনা, সেখানে রাজ্য সরকার, প্রশাসনের সমস্ত রকম, বা তৃণমূল কংগ্রেসের যারা স্থানীয় জনপ্রতিনিধি সবাই উদ্ধারে গেছে, তখন বিজেপির বাবুরা অন্ডালে সভাপতিকে মুখ দেখাবে বলে গাঁদা ফুলে তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। 3 দিন বাদে এসে ওদের মনে হয়েছে রাস্তা আটকে অশান্তি করা উচিত। তো হাইকোর্ট যা বলা তাই বলে দিয়েছেন, এর থেকে ওদের শিক্ষা নেওয়া উচিত। শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারী আটকানোর জন্য 163 ধারা জারি করেছে পুলিশ, এবং এই যুতুগ্রহ ওদের জিজ্ঞেস করুন যখন ঘটনাটা ঘটেছে তখন ওরা কোথায় ছিল। যখন মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী ছিলেন তখন তো সবার আগে মমতা ব্যানার্জি সরকারের আগেও পৌঁছে যেতেন, আর এখানে সরকার কাজ করছে আর বিরোধী নেতা আর বাকিরা লাইন দিয়ে অন্ডালে ওদের ওই নতুন সভাপতি কি নাম, তিনি এসছিলেন, তাকে মুখ দেখাবে বলে হাতে ফুল নিয়ে ওখানে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। তারপর এখন 3 দিন বাদে রাজনীতি করতে এসে লজ্জা করছে না? যদি মানুষের পাশে দাঁড়ানো থাকতো তাহলে সেদিন ওখানে সভাপতির সামনে মুখ দেখাতে দাঁড়িয়েছিল কেন? বলছে যৌতুকের জন্য দায়ী রাজ্য প্রশাসন। গোয়াতে কয়েকদিন আগে নাইট ক্লাবে ঝলসে শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মৃত্যুর মিছিল। ওটা কাদের সরকার? আরে দুর্ঘটনা। বিজেপি শাসিত রাজ্যে বড় বড় দুর্ঘটনা ঘটছে না? গুজরাটে পরপর সেতু ভেঙে পড়ে যাচ্ছে, অগ্নিকাণ্ড ঘটছে না? গোয়ায় কদিন আগে মৃত্যুর মিছিল, নাইট ক্লাবে আগুন। বলছে অন্য কোনো নেতাদের আটকানো হচ্ছে না, বারবার বিরোধী। কেউ আটকায়নি, অসংখ্য মিটিং মিছিল করছেন বিরোধী দলনেতা। এখন কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনায় যদি সেই জায়গাটা আইন শৃঙ্খলা ডিস্টার্ব করার উদ্দেশ্য নিয়ে যেতে চান, সেটা পুলিশ স্থানীয়ভাবে যা মনে করছেন, আজকে তো কোর্টের রায় প্রমাণ হয়ে গেল যে পুলিশ যেগুলো বলে দিতে হয় এখানে নয় ওখানে, নিশ্চয়ই বিরোধীরা আন্দোলন করবেন। কেন বিরোধীরা আন্দোলন করবেন না? কিন্তু সেই আন্দোলনে তো একটা বেসিক সদিচ্ছা থাকতে হবে। দুর্ঘটনা যখন ঘটছে তখন পুলিশ, দমকল, প্রশাসন উদ্ধার করছে, আর এনারা নেতাকে মুখ দেখাতে অন্ডালের এয়ারপোর্টে দাঁড়িয়ে 3 দিন বাদে এসে রাস্তা আটকানোর তাল করছে। তো কোর্ট সরিয়ে দিয়েছে, এগুলো তো ওনাদেরও শিখতে হবে। মিছিল অশান্তি হলে কিন্তু দায়বদ্ধতা উদ্যোক্তাদের নিতে হবে, কোর্ট একেবারে শর্ত বলে দিয়েছে। একদম ঠিক কাজ করেছে, কারণ ওরা এখন অশান্তি, ছবি তোলা এইসব করতে আসছে। যদি মানুষের প্রতি টান থাকতো তাহলে যেমন তৃণমূলের প্রতিনিধিরা
তৃণমূল কংগ্রেস সরকার বা দলের প্রতিনিধিরা, স্থানীয় প্রশাসন সেখানে ছুটে গেছে, উদ্ধারের কাজ করেছে, তো তখন আমি বলছি তো, তখন তো ওরা দাঁড়িয়েছিল, বিরোধী দলনেতা নিজেও দাঁড়িয়েছিলেন অন্ডালে সভাপতিকে মুখ দেখাবেন বলে, কে আগে মুখ দেখাবেন বলে ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়েছিল। তো তখন মনে হয়নি যে এখানে মানুষের পাশে থাকি? 3 দিন বাদে ওদের সভাপতি টভাপতি চলে যাওয়ার পর এখন মনে হয়েছে ওখানে গিয়ে একটু গন্ডগোল করি, ছবি তুলি, সেই জন্য করতেই গেছে। বলছি ময়না গ্রাম পঞ্চায়েতের ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা বোন দিদিদের জন্য ভেবেছেন। এ কি মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি? যখন লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন তখন বিজেপি বলেছিল ভিক্ষা নেবেন না, মা বোনেদের অপমান করে কি ভিক্ষুক বলেছিল। এরপরে যেখানে যেখানে বিজেপি আছে সব জায়গায় এই লক্ষ্মীর ভান্ডার নকল করছে। তো এবার প্রশাসনিক কারণে কোথাও যদি দেরি হয়ে থাকে, কোনো একটা পার্টিকুলার জায়গায় কোনো কারণে যদি থাকে, সেটা রাজ্য সরকার জানে কিভাবে কি। মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের স্কিম কখনো জাতি ধর্ম দেখে আর দল দেখে হয় না। দল দেখে হলে দিলীপ ঘোষের ফ্যামিলি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করাতে যেত না। দাদা আরজিকরের নির্যাতিতার বাবা মা বলছে তৃণমূল টাকা অফার করেছিল। আরজি করের অভয়ার প্রতি পূর্ণ সম্মান শ্রদ্ধা রেখে বলছি, ওনার বাবা মা, মেয়ের আবেগ, শোক সব আছে, কিন্তু বারবার মিথ্যাচার করছেন, লাগাম ছাড়া মিথ্যা কথা বলছেন। এই যে বিষয়টা আমাদের ভারতবর্ষে আইনে রয়েছে, কারুর প্রতি, কোনো মহিলার প্রতি কোনো অপমান হলে, কোনো খারাপ কাজ হলে আইনে তাকে সরকার কত টাকা ক্ষতিপূরণ দিতে বাধ্য। একদম অপরাধের কাঠামো ধরে ধরে আইন করা আছে। সেটা শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষের প্রতি এটা কার্যকর। এবার ধর্ষণ এবং খুন যে অভিযোগ ছিল, তাহলে এটা আইনেই রয়েছে, তাহলে রাজ্য সরকারকে ওই পরিবারকে এত টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এটা রাজ্য সরকার গোপনেও দেবে না, ঘুষও দেবে না, রাজ্য সরকার এটা কার্যত দিতে বাধ্য আইনে। এবং তৎকালীন যারা আন্দোলন করছিলেন ডাক্তাররা, তারাও মুখ্যমন্ত্রীকে যখন চিঠি লিখেছিলেন সেখানেও কিন্তু বড় বড় করে লেখা ছিল যে ক্ষতিপূরণটা অবিলম্বে দিতে হবে। তা এখন যদি সরকার সেই ক্ষতিপূরণের কথা বলে, তো তাতে সেখানে তো কোনো গোপনীয়তার ব্যাপার নেই। ফলে টাকা অফার করেছে, আপনারা নেবেন কি নেবেন না আপনাদের বিষয়, বাট সরকার টাকা অফার করেছে, এটাকে এরকম নেতিবাচক ভাবে বলছেন কেন? যে কোনো মহিলার ক্ষেত্রে, কোনো বড় অপরাধের ক্ষেত্রে একদম ক্রাইটেরিয়া শুদ্ধ দেয়া আছে, আপনারা দেখে নেবেন সরকারের কাগজ। সারা ভারতবর্ষে কোন মানে তাকে ক্ষতিপূরণ দিতে, সেই পরিবারকে ক্ষতিপূরণ দিতে, এবং নিগৃহীতা যদি বেঁচে থাকেন তাহলে তাকেই ক্ষতিপূরণ দিতে হবে, মারা গেলে ক্ষতিপূরণ তার পরিবারকে দিতে হবে। এটা সরকারের আইন এবং সেটা গোটা দেশে প্রযোজ্য। সেই টাকাটা রাজ্য সরকারের কর্তব্য যে এই টাকাটা কিন্তু এখন দিতে হবে। এবার ওনারা যদি বলেন না আমরা নেব না, তারা বলতে পারেন, তাদের স্বাধীনতা। কিন্তু রাজ্য সরকার ঘুষ দিতে চাইছে, অফার করেছে, গোপনে দিয়েছে, এইসব নাটকবাজির কোনো জায়গা নেই। দেখা যাচ্ছে যে গত 2 দিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে কোথাও নতুন রেল সরকার, ওরা ভাবছে রেল দেখিয়ে ভোট করবে। পশ্চিমবঙ্গে যদি রেল নিয়ে প্রথম কেউ কাজ করে থাকেন তার নাম বরকত ABA গনি খান চৌধুরী। আর পরবর্তীকালে গোটা বাংলায় রেল বিপ্লব বলতে যদি কেউ করে থাকে উত্তরের থেকে দক্ষিণ পর্যন্ত, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একের পর এক নতুন ট্রেন, নতুন রুট, নতুন লাইন, দীঘা পর্যন্ত আজকে ট্রেন যাচ্ছে, কে করেছে? মমতা ব্যানার্জি। উত্তরে 1 লাখি বালুরঘাট কে করেছে? মমতা ব্যানার্জি। উত্তরের জেলাগুলি থেকে দক্ষিণের জেলা, জঙ্গলমহলের জেলা থেকে সমস্ত জায়গায় কানেক্টিভিটি বাড়িয়েছেন, নতুন রেল, নতুন স্টেশনের সংস্কার, নতুন রুট, নতুন লাইন, এবং ভারতবর্ষের গুরুত্বপূর্ণ জায়গাগুলো, বিশেষ করে যেখানে আমাদের বাংলা থেকে অনেকে ধর্মীয় কারণে যান, অনেকে চিকিৎসার কারণে যান, সমস্ত জায়গায় রেল কানেক্টিভিটি তো মমতা ব্যানার্জি করেছেন। সেটা পাল্লা দিতে না, এরা কোনোদিন পারবে না। এখন হঠাৎ 2-1টা ট্রেনের কথা বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে ট্রেনগুলো করে দিয়ে গেছিলেন, শুধু সেই কটাই যদি ওনারা তারপর ঠিকঠাক করতেন, তাহলে এই ভোটের সময় এসে ওনাদের নাটক করতে হতো। আজকে সরকার নিজেও ঘোষণা করে জানিয়েছেন যে সীমান্ত এলাকা দত্তপুর একটা ভারত। প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আপনারা তখনকার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণগুলো দেখুন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা প্রথম। এখন এত বছর ফেলে রাখার পর সেটা যদি বিজেপি গল্প শুনিয়ে বলে আমরা করছি, যারা পুরনো মানুষ, বয়স্ক মানুষ, সিনিয়র আছেন,
তারা সবাই বাকিদের বলে দেবেন যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন ফেজ ওয়াইজ করছিলেন। একজনের পক্ষে 1 বছরে বা 2 বছরেই তো সবটা করা সম্ভব নয়, কিন্তু তিনি তার ভাবনার কথাগুলোও বলেছিলেন। তো সেইগুলোই যদি এখন এরা করে, তার কৃতিত্বটাও তো মমতা ব্যানার্জি। না, 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 আর ছেড়ে দাও, ছেড়ে দাও। exactly আর